রাত্রি প্রায় 1:30 বাজে, বীভৎস চিৎকার। আমার যে পোষা ডোবারম্যানটা ছিল সেটা ছুটতে ছুটতে সোজা ছাদে বেরিয়ে গেল এবং গিয়ে বিশাল চিৎকার করছে। কিছু গল্প শোনা যায় না দিনে, কিছু সত্য লুকিয়ে থাকে অন্ধকারে। আপনি কি প্রস্তুত? স্বাগতম আমাদের পরলোকে। আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা, তো সেটাই আপনাদের আজকে শোনাবো। যেটা হচ্ছে, আজও পর্যন্ত সেই ঘটনাটার কোনো ব্যাখ্যা আমি পাইনি। তো শুরু করা যাক ঘটনাটা। তো আজ থেকে 5 বছর আগে একটা আমার সাথে ঘটনা ঘটেছিল। তো সেই ঘটনাটাই আজকে তোমাদের বলবো। আমার বাড়িতে আমি আমার ভাইয়ের বউয়ের কাছ থেকে কিছু ঘটনা শুনলাম। মানে যেটা হচ্ছে, ওর যে ছোট বোন আছে তারা নৈহাটিতে এক জায়গায় ভাড়া থাকতো এবং খুব ভালো জায়গা। সেই জায়গাতে, যে বাড়িতে তারা ভাড়া থাকতো, সেই বাড়িতে তারা অনেক রকম প্রবলেমে ফেস করছিল। তো আমি বললাম যে মানে কি কি ঘটনা ঘটেছে। তো আমাকে কিছু ঘটনা আমার ভাইয়ের বউ বলে, সেই ঘটনাটা তোমাদের বলছি। আর তারপরে আমি ডিসাইড করলাম যে আমি ওই বাড়িতে যাব এবং সেখানে থেকে কিছু জানা যায় কি না সেটাকে আমি ভালোভাবে দেখব। তো যেমন ভাবা তেমনি কাজ। তো একদিনকে আমি আমার ভাই বউকে বললাম, তো চলো একদিনকে তোমার ওই ছোট বোনের বাড়িতে যাওয়া যাক। তো আমার এখানে একজন পাড়াতে একটা ছেলে থাকে, আমাকে দাদা বলে। তো বললো যে দাদা, তোমার সাথে আমিও যাব। ছেলেটা পুরোহিতের কাজ করে। তো যাই হোক, আমরা একদিন ঠিক করলাম যে আমরা যাব। তো আমি যথারীতি 3জন মিলে আমরা ওই বাড়িতে গেলাম। তো যাওয়ার পর দেখলাম যে ওখানে আমার ভাইয়ের যে ছোট শালির বর আর বাচ্চা মেয়েটা এবং মেজ শালির ছেলে মেয়ে, তারপরে আমার ভাইয়ের মেজ ভাইরা ভাই, 7-8 জন ওখানে ছিল। তো যাওয়ার সাথে সাথে, যেহেতু আমি প্রথম গেছি, ও সবাই মিলে বললো দাদা আসো। তা আমি বললাম ঠিক আছে চলো। ভেতরে ঢুকে দেখলাম যে ওরা যে রুমেতে থাকে ঠিক তার পাশে একটা রুম আছে, সেই রুমটা অন্ধকার রয়েছে। তো আমি যথারীতি জিজ্ঞাসা করলাম মানে আমার ভাইয়ের যে ছোট ভাইরা ভাই আছে, তাকে বললাম যে ভাই, এটা এই ঘরের মধ্যে কোনো লাইট নেই? তো বললো না দাদা, এই ঘরেতে লাইট আমি লাগিয়েছিলাম কিন্তু লাইট থাকে না, কেটে যায়। কারণ তার কোনো ইলেকট্রিক্যাল ফল্ট আছে। যাই হোক, যথারীতি ঘরটা অন্ধকার ছিল। ঘরটা ঠিক স্টোর রুম মতো, কিন্তু মানুষের বসবাস উপযোগী, দরজা জানলা সবই রয়েছে। তা আমি ওই ঘরের মধ্যে যেহেতু অতজন ছিল, তো ফিল করতে পারছিলাম না। তারপর ধীরে ধীরে সবাইকে দেখলাম বেরিয়ে চলে গেল, যে পাশের ঘরে যে ঘরেতে ওরা থাকতো সেই ঘরটার মধ্যে ওরা চলে যায়। তো আমি অন্ধকারের মধ্যেই চেষ্টা করলাম। তো অন্ধকারের মধ্যেই দেখছি যে আমার সাথে যে ছেলেটা গেছিল, যে পুরোহিতের কাজ করে, তো ওই ছেলেটা আমাকে ইশারা করে ঠিক আঙুল দিয়ে একটা জায়গায় দেখাচ্ছে। তো তার আগে একটা ঘটনা বলে রাখি, যে ওই ঘরের কোণেতে অ্যাটাচ যে বাথরুম থাকে, সে একটা বাথরুম রয়েছে এবং ফাইবারের যে দরজাটা রয়েছে সেই দরজাতে একটা ছোট্ট তালা মারা। তো আমি দেখলাম যে ওই যে ছেলেটা আমার সাথে গেছিল, সেই ছেলেটা ওই দরজায় গিয়ে জাস্ট টোকা মেরেছে। এইটুকুনি আমি জাস্ট দেখেছিলাম অন্ধকারের মধ্যে। তো যাই হোক, ছেলেটা আমার পেছনে চলে এসেছিল, আমি খেয়াল করিনি। তো আমি ওই ঘরের মধ্যে মনোসংযোগের চেষ্টা করছিলাম যে যদি কেউ থাকো তাহলে আমাকে জানান দাও যে তুমি আছো। তো যাই হোক, আমি অনেকক্ষণ ধরে চেষ্টার পরেও যখন আমি ফিল করতে পারছিলাম না যে ওই ঘরের মধ্যে কিছু আছে কি নেই, তো হঠাৎ আমার পিছন থেকে কাঁধের দিকে কেউ হাত দিয়ে আমাকে ডাকলো। আমি চমকে উঠি সঙ্গে সঙ্গে। তো আমি চমকে উঠে
ভাবছি যে আমার পেছনে কি সত্যি সত্যি আমি যেহেতু ডাকছিলাম সেই কারণে হয়তো এসে গেছে। তো যাই হোক, আমি পেছন ফিরে তাকিয়ে দেখলাম না, ছেলেটা আমার সাথে যে ছেলেটা গেছিল সেই ছেলেটাই আমাকে ডাকছে এবং ইশারা করে ও দেখাচ্ছে ওই ঘরের কোণেতে যে বাথরুমটা আছে ওই দিকে। তো আমি ওকে ইশারা করে, আমি কথা বলিনি ওর মধ্যে, যেহেতু আমি চারদিকে ওয়াচ করছিলাম জায়গাটাকে। তো আমি ইশারা করলাম কি, তো কিন্তু আর কিছু বললো না, জাস্ট আঙুল দিয়ে শুধু দেখালো। দেখে তারপরে আমি ওই ঘরের মধ্যে নিজে একা দাঁড়িয়ে আছি এবং সব থেকে বড় জিনিস যে আমি ভেবেছিলাম আমার সাথে যে ছেলেটা গেছিল, যে ছেলেটার কথা বলছি, পাড়ার ছেলেটা, সেই ছেলেটাকেও দেখলাম নেই সেই মুহূর্তে। সেই ছেলেটা অত পাশের ঘরেতে, যে ঘরেতে ওরা থাকে সেই ঘরেতে চলে গেছে। তো আমাকে বলেও যায়নি। আমি কিন্তু তখন সম্পূর্ণ একা। আমি কিন্তু, দেখো সত্যি তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি কিন্তু এতটুকু ভয় পাইনি সেই মুহূর্তেও দাঁড়িয়ে। আমি তখনও পর্যন্ত একটাই জিনিস চিন্তা করছিলাম যে এরা এত কিছু, অনেক কিছু ঘটনা শুনেছি এদের কাছ থেকে, সেই ঘটনাগুলো তোমাদেরকে পরে বলছি। তো আমি চিন্তা করলাম এই ঘরের মধ্যে তো কোনো যদি আত্মার বসবাস থাকে তাহলে তা কিছুটা হলে অনুভূতি হয়, যেমন ঠান্ডা, খুব ঠান্ডা হয়ে যাওয়া ঘরটা, বা গরম অনুভূতি হওয়া, কিন্তু সেটা মোটেই আমি ফিল করতে পারছিলাম না। তো যথারীতি আমি একা দাঁড়িয়ে থাকতে থাকতে খানিকক্ষণ থাকলাম। থাকার পরে আমি পাশের ঘরেতে, যে ঘরেতে থাকে, আমি কিছু বুঝতে পারিনি যেহেতু, সেই জন্য পাশের ঘরেতে গেলাম, গিয়ে ওদের বললাম দেখো আমার তো কিছু অনুভূতি হয়নি, ফিলও করতে পারিনি। তখন বলছে দাদা আমি জানি না তুমি বুঝতে পেরেছো কি পারোনি, কিন্তু আমাদের সঙ্গে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। তখন যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো তোমাদেরকে আমি বলছি। তো ওদের সাথে কি হয়েছিল, ওরা ওই বাড়িটাতে থাকে। তো ওই বাড়ি ওরা নিচের তলায় থাকে, দোতলা বাড়ি। আর সব থেকে বড় জিনিস, যে বাড়িওয়ালা বা বাড়িওয়ালি থাকে তারা স্বামী স্ত্রী উপরে থাকে, স্ত্রী উপরে থাকে এবং স্বামী গভর্নমেন্ট সার্ভিস করে, সে নাকি রাত্রিবেলা ফেরে। যাই হোক, ঢোকার মানে যে এন্ট্রান্সটা আছে তার মুখেতেই, এন্ট্রান্সের মুখেই একটা সিঁড়ি আছে। এই সিঁড়ি দিয়ে দোতলায় চলে যাওয়া যায়, অর্থাৎ ওখান দিয়ে ওরা চলে যায়। সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে আমি যেটা শুনেছি ওদের মুখ থেকে, যে সন্ধ্যের পর নাকি ওরা কেউ নাবে না। তো আমি এটা শুনে খুব আশ্চর্য হয়েছিলাম, কেন নাবে না। তো যাই হোক, তোমাদেরকে ঘটনাগুলো বলি, ওদের সাথে কি কি ঘটনাগুলো ঘটেছিল। সব থেকে বড় জিনিস হচ্ছে, আমফানের সময় শুনেছি যে আমার ভাই, যে ছোট ভাইরা ভাই, সে ডিউটিতে গেছিল এবং আমফানের দিনকে তোমরা হয়তো সবাই জানো যে আমফানটা কিভাবে হয়েছিল, মারাত্মক ঝড়। তো ও সন্ধে হয়ে গেছিল, সন্ধে হয়ে যাওয়ার পরেও বাড়ি না ফেরার জন্যে চিন্তা ছিল। সব থেকে বড় জিনিস, আমফান ঝড়েতে প্রত্যেক জায়গাতে কারেন্ট চলে যায় এবং দীর্ঘ সময় ধরে কিন্তু কারেন্ট ছিল না, কোনো জায়গায় ছিল না, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গাতেই। তো যাই হোক, তো সব থেকে বড় জিনিস হচ্ছে যে ওর যে ছোট বাচ্চা মেয়েটা আছে, তো আমি আজ থেকে 5 বছর আগে, 5-6 বছর আগে গেছিলাম। তো ওখানে বাচ্চা মেয়েটা তখন কত হবে, বছর 5 থেকে 6 বছর বয়স হবে। তো ওই বাচ্চা মেয়েটা নাকি তোমার ওদের বারান্দাতে একটা ফ্রিজ রাখা আছে যেখানে থাকে। তো ওইখানে আঙুল দেখিয়েও কি দেখাচ্ছিল ওর মাকে, এবং আমার যে ভাইয়ের যে ছোট শালি সে ছিল এবং ওই বাচ্চাটা ছিল। তো বলছে যে আঙুল তুলে তুলে মাকে দেখাচ্ছে, মা ওই যে ওই যে। তোর মা হঠাৎ খেয়াল করছে যে ওখানে ঠিক ফ্রিজের সাইডে ঘোমটা দেয়া কেউ একটা, না মহিলা কেউ রয়েছে। ও কিন্তু সব থেকে বড় জিনিস যে আমার যে ভাইয়ের যে ছোট শালি আছে, ও কিন্তু খুব সাহসী। ওর সঙ্গে সঙ্গে কি হয়েছে, ভয় না পেয়ে টর্চ জ্বেলেছে, টর্চ জ্বালতে দেখছি কেউ কোথাও নেই। যাক, মনের ভ্রম হতে পারে। তো এই একটা ঘটনা। তারপর ওদের সঙ্গে যে যেগুলো ঘটেছে সেটাও বলছি, আরো ঘটনা, অনেক ঘটনা ঘটেছে। যেমন এরা কি করে, এরা তোমার ওই প্রত্যেকটা বোন কনফারেন্সেতে গল্প করে।
তো যথারীতি একদিনকে ওরকম ছোট বোন আমার যে ভাই আছে ভাইয়ের বউয়ের সাথে, ওরা দিদি হয় সম্পর্কে, তো ওর সাথে বড়দির সাথে মেয়েদির সাথে যে ওরা গল্প করছিল, করতে করতে তো আমার যে ভাই বউ আছে ওগুলো ফোন ও কনফারেন্স থেকে বেরিয়ে গেছে, রাত্রিবেলা ওরা কথা বলে। তো হঠাৎ আমার যে ভাই যে ছোট শাড়ি আছে ও হঠাৎ শুনতে পাচ্ছে বাইরে কেউ কথার আওয়াজ। তো ও কি ভেবেছে, ও সম্পূর্ণ ভেবেছে যে ওর সাহসটা যেহেতু আছে, ও ভাবছে যে বাইরে থেকে তোরা ইয়ার্কি মারছিস আমার সাথে, আর এখানে ফোনেতে কথা বলছি বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই বলে ও দরজাটা খুলে যখনই বেরিয়েছে সঙ্গে সঙ্গে দেখছে এক ভদ্রমহিলা, যে ঘরটা আমি গেছিলাম, যেটা বলছি যে ঘরটা এই ঘটনাগুলো ঘটে বিশেষ করে, সেই ঘরটা দিকে মহিলাটা চলে যাচ্ছে। ও কি হয়েছে, হাতটা চেপে ধরার চেষ্টা করতে গেছে যে দৌড়ে গিয়ে, বলছে মহিলাটা এত তাড়াতাড়ি ঢুকে গেল ঘরের মধ্যে, সঙ্গে সঙ্গে ও মারাত্মক ভয় পেয়ে চিৎকার করে ওঠে। যাই হোক, এই একটা ঘটনা গেল, মানে ওদের সঙ্গে যেগুলো ঘটেছে সেইগুলোই আমি তোমাদেরকে বলছি। তারপরে যেমন ওর যে ভাইরা ভাই বলছে, দাদা আমি একদিন রাত্রিরে শুয়ে আছি, হঠাৎ দেখছি যে আমার আঙুলটা ধরে যদি কেউ মানে পিছন দিকে যদি আঙুলটা ঘুরিয়ে টানে তাহলে কতটা যন্ত্রণা লাগে, মানে ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়। সেরকম কেউ মুচড়ে ধরেছে, ও লাফ মেরে উঠেছে, উঠে দেখছে যে সবাই তো ঘুমাচ্ছে, সবাই মানে জাস্ট ওর ওয়াইফ আর বাচ্চাটা, আর তো কেউ নেই, ঘুমাচ্ছে। তো ভাবছে আঙুলটা আমার কে টেনে ভাবে রেখে, তো আর যন্ত্রণা করছে। তো খানিকক্ষণ বসে থেকে তারপর আবার শুয়ে পড়েছে। সকালে উঠে বলছে যে আমাকে গল্পটা এই ঘটনাগুলো বলছিল যে দাদা সকালে উঠে যদি আমার আঙুলে যদি কেউ পেছন দিকে দুমড়ে ধরে মুচড়ে, তো কমসে কম সকালেও তো সেই ব্যথাটা থাকবে। বলছে দাদা আমার ব্যথা বলে কিছু নেই। তো আমি এই ঘটনা শুনে আমি নিজে ভাবলাম যে কি করে এই ঘটনাটা হলো। বলছে দাদা আরো ঘটনা ঘটেছে, ঠিক আছে। বলছে যে আমার কথা বলছে যে তুমি দাদা যে ঘরটায় গেছিলে এই পাশের ঘরেতে, তো ভালো এরকম যখন ঘটনা ঘটছে তখন একটুখানি ধুনো টুনো দিই। অনেক সময় ধূপ ধুনো দিলে দেখা যায় যে নেগেটিভ এনার্জিগুলো হয়তো হয়তো বেরিয়ে যেতে পারে। কিন্তু বলছে যে দাদা আমি যখন ধুনোটা দিচ্ছি পাশের ঘরেতে গিয়ে ধুনো ধূপ নিয়ে গেছি, বলছে আমি স্পষ্ট পুরো অনুভব করছি আমার পিছন দিকে নিঃশ্বাস পড়ছে আমার গায়েতে, এবং মানে উগ্র টাইপের হচ্ছে। তো যাই হোক, তো আমাকে এই ঘটনাগুলো বললো, বলার পর দেখো তোমাদের হতে পারে কিন্তু আমরা তো কোনো রকম ফিল করিনি। যাই হোক, আমরা গেছি, আমি গেছি আর ওই ছেলেটা, যে ছেলেটা আমার পাড়ার ছেলেটা, আমরা বললাম যে আমরা কিন্তু কোনো রকম ফিল করতে পারিনি। ওকে বললাম কি তুই কোনো, বলছে না না এদের মনের ধারণা ভুল ধারণা, এরা ভুল করছে, ও মানসিক একটা ব্যাপার থাকে তো। বলছে না না এই বাড়িতে কিছু নেই। তো আমি বললাম দেখ আমরা তো কোনো কিছু ফিল করতে পারিনি। তখন না গো তোমাদের মনের ভুল ধারণা আছে। যাই হোক, পরদিন ছিল শনিবার, এবং আমার স্পষ্ট মনে আছে পরদিনটা সব থেকে বড় ছিল যে কৌশিকী অমাবস্যা। তো যেহেতু পুরোহিতের কাজ করে, পুজো টুজো বিভিন্ন রকম জিনিস করে, তো ও বলো যে তোমরা এক কাজ করো, তোমরা আজকে রাত্রিরে তোমরা অন্য কোথাও বেরিয়ে যাও। এবং ওখানে যাবারও জায়গা ছিল, সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি ওখান থেকে কাছে ছিল, যেহেতু শ্বশুরবাড়ি কাছে এবং ওই ভাইরারও তো শ্বশুরবাড়ি। তো ওরা বললো না দাদা আমরা সবাই বেরিয়ে যাচ্ছি, বললো যে কাল শনিবার যেহেতু, তো সেই জন্য তোমাদেরকে বললাম তোমরা বেরিয়ে যাও, মানে পুরোহিত যে ছেলেটা ওই বললো। কারণ ঠিক আছে। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি যখন বাইরে বেরিয়ে মানে ঘর থেকে বেরিয়েছে যাদের যে উঠানটা আছে, উঠান দাঁড়িয়েছিলাম, ওখানে বারবার একটা জিনিস দেখছিলাম যে আমার সাথে যে ছেলেটা গেছে সে উপর দিকে বারবার তাকাচ্ছে, এবং ওখানে একটা নারকল গাছ আছে, এই নারকল গাছের দিকেও তাকিয়ে তাকিয়ে বারবার দেখছে। আমরা যথারীতি ওখান থেকে বললাম যে এবারে যেহেতু তখন প্রায় 9:30 বাজে, তো বললাম যে এবার আমরা বেরিয়ে যাই। তো যথারীতি ওখান থেকে আমরা টোটো ধরে সোজা আমার গন্তব্য যেখানে বাড়ি সেখানে সোজা
তো বেরিয়ে আসলাম। তো আস্তে আস্তে আমি আমার ওই যে ছেলেটা আমার সাথে গেছিল, তো ওকে বললাম যে কি রে, তোর কিছু মনে হলো? তো বলছে না না, এটা মনের ভয়। তো আমার ভাইয়ের বউকে বললো যে বৌদি, এটা তোমাদের এই বাড়ির সবার মনের ভয়, আর কিছু না। ও কিচ্ছু নেই ওই বাড়িতে। যাই হোক, ও আর আমি, আমার ভাইয়ের বউ, তিনজনে যথারীতি বাড়ি চলে এলাম। তো আমি জাস্ট হাত মুখ ধুয়েছি, ধুয়ে একটু আমি জানলায় দাঁড়িয়েছি, জাস্ট একটু রেস্ট নেবার জন্য। তো দেখছি হঠাৎ ফোন বেজে উঠলো আমার। তো আমি দেখছি ফোন করেছে ওই ছেলেটা, যে ছেলেটা আমার সাথে গেছিল। তো ফোনেতে আমাকে বলছে, দাদা, তুমি যেটা ভাবছিলে না সেইটা কিন্তু না। ওখানে তোমাকে বলিনি যখন আমি ওই অন্ধকার ঘরে ছিলাম, মনে আছে? আমি বললাম হ্যাঁ। তুই তো এসে আমাকে ডাকলি। বলছে দাদা, ফোনেতে বলছে ওইখানে আমি যখন নক করেছি বাথরুমেতে, তখন বাথরুমের ভেতর থেকে ঠিক এইরকম আওয়াজ একটা আসছে, হুম হুম। অর্থাৎ কি কেউ মানে ওখানে আমরা ঢুকেছি সেটা পছন্দ না। তাই বললাম যে বাথরুমের অপোজিটে কেউ হয়তো, ওইদিকেও তো বাথরুম থাকতে পারে, সেখানেও তো কেউ হয়তো বাথরুমে ঢুকেছে, তার আওয়াজটাই তুই হয়তো পেয়েছিস। বলছে দাদা, আমি সেটাও দেখেছি। যখন আমি, বলছে তোমাকে যখন আমি এই ঘরেতে তুমি একা ছিলে, তখন আমি তো ওই ঘরেতে চলে গেছি। তখন হ্যাঁ, তুই তো বেরিয়ে গেলি। তো যখন আমি গেছি, গিয়ে বলছে দাদা, ঠিক আমি ফ্রিজের পাশে সেম আওয়াজটা পাই, ওই রকম বিরক্ত, হুম হুম করে এরকম টাইপের বিরক্ত একটা মানে ভাব, যেহেতু আমরা এসছি, ঠিক আছে, কোনো একটা বিরক্তির ভাব ছিল। তো বলছে ওই বাড়িতে মারাত্মক আছে, এবং একটা প্রেতাত্মা নেই, দুটো প্রেতাত্মা আছে। বলিস কি? বলছে হ্যাঁ। আমি বললাম, তুই কি করে বুঝলি? বলে ওগুলো আমরা বুঝি, যেহেতু ওরা এই সমস্ত শ্রাদ্ধ শান্তি শান্তি সস্তায়ন এসব কাজগুলো করে, তো তো ওই কারণে এই জিনিসগুলো ফিল করতে পারে, বুঝতে পারে। কেমন তাই? বলছে হ্যাঁ। বললাম বাবা, বলিস কি রে? তো ঠিক আছে। তো যাই হোক, যথারীতি এইভাবে আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তা আমার মনের মধ্যে ওইসব কিছু ছিল না, আমি জানতাম নেই। ও তো বললো ঠিক আছে চলো। বিশ্বাস করবে না তোমরা, পরদিনকে আমার সাথে এক অদ্ভুত ঘটনা ঘটা শুরু করলো। আমি যখন বাইরে বেরোচ্ছি বা এদিক ওদিক কাজ করছি, তো আমার মধ্যে সেই কাজের এনার্জিটা পুরোপুরি আসছে না। কাজ করছি, করছি, আমার উপর দিয়ে মনে হচ্ছে যে আমার ওর একটা আচ্ছাদন ফেলা আছে, যেটা মনে হচ্ছে আমাকে, আমার শক্তিটাকে পুরো ডাউন করে দিয়েছে, ফুল ডাউন করে দিয়েছে। তাই ভাবছি এটা কি হচ্ছে। যাক, আমি ভাবলাম যে আমার হয়তো শরীর টরীর ভালো না, ভেতরে ভেতরে হয়তো জ্বর টর থাকে, এরকম টাইপের আমার মনের মধ্যে এটা ধারণা হয়েছে। তো যাই হোক, এইভাবে ঠিক একটা দিন বাদে আমি ঘুমাচ্ছিলাম, আমি জানি না কটা বাজে। তো আমি আর আমার ছেলে ছিলাম একটা ঘরেতে। আমি ঘুমিয়ে পড়েছি, তখন রাতে একটা দেড়টা কি দুটো এরকম হবে। তো হঠাৎ আমি ঘুমন্ত অবস্থায় চিৎকার করে উঠলাম। বিশ্বাস করবে না যে চিৎকারের চোটে, তো তোমাদের একটা জিনিস বলা হয়নি, যেটা হচ্ছে আমার বাড়িতে একটা আমার খুব প্রিয় ছিল জিনিস, সেটা হচ্ছে ডোবারম্যান একটা, এবং আমার খুব প্রিয় ছিল। ডোবারম্যানটা আমার খাটের নিচে শুয়েছিল। ছিটকে আমার আমার মুখের আওয়াজ শুনে ছিটকে বেরিয়ে একদম দোতলার উপরে সোজা ছুটতে ছুটতে বেরিয়ে চলে গেল, এবং গিয়ে বীভৎস চিৎকার করছে ছাদে গিয়ে। তো আমার ওই রাত্রিবেলা দেড়টা দুটোর সময়, তো আমার পুরো যে এই শরীরটা কিরকম লাগছিল, একটা মনে হচ্ছিল কমজোর হয়ে গেছে, একটা আমার শরীরের উপর মনে হচ্ছে একটা আচ্ছাদন দেওয়া আছে পুরো না। ওই রাত্রির মধ্যে সমস্ত ক্লিয়ার হয়ে গেল, মনে হচ্ছে পুরো শরীরটা হালকা হয়ে গেল। সব থেকে বড় জিনিস দেখো, আমি সেইটার ব্যাখ্যাটা আজও পাইনি, যেটা হচ্ছে যে কুকুরটা কেন খাটের নিচ থেকে বেরিয়ে আমার মুখের আওয়াজ শুনেছে, কুকুর তো আর বাইরে ছিটকে বেরিয়ে যাবে না। ও ডাকতে ডাকতে সোজা ছাদে বেরিয়ে গেল। ওই ছাদে গিয়ে যখন ডাকছে, আমি নিজেও তাজ্জব হয়েছিলাম। পরদিনকে চিন্তা করেছি যে সেদিনকে অতটা হয়নি, যেহেতু অত রাত্রির আবার শুয়ে পড়ি।
পরদিন আমি চিন্তা করলাম যে কুকুরটা কেন ডাকতে ডাকতে বেরোলাম। তো অনেকের সাথে এই ঘটনাটা বলি, তো প্রত্যেকেই বলে যে ঘটনাটা হচ্ছে তুমি যেহেতু কোনো আত্মাকে ডেকেছিলে, ও কিন্তু তোমার সাথে তোমার কাছেই চলে এসেছিল। তো অনেকে অনেক কিছু বলে যে এরকম আত্মা ফাত্তার ব্যাপারে। তো পুরোটা বিশ্বাস না হলো, সেদিন আমার বিশ্বাস হলো যে হ্যাঁ কিছু আছে আজও পৃথিবীতে, যেগুলো যুক্তি দিয়ে ব্যাখ্যা দিয়ে হয়তো তার কোনো কিছু বোঝাতে পারবো না তোমাদের। তো এইটাই আমার একটা বড় ধরনের যে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ কিছু আছে। সব থেকে সেটা যেটা আবারও বলছি, যেটা হচ্ছে কুকুরটা কেন ডাকতে ডাকতে বেরিয়ে যায়। আমার মুখের আওয়াজ শুনে তো কুকুর ডাকতে ডাকতে বেরিয়ে যাবে না ছাদে। সেটাই সব থেকে আশ্চর্য হলাম। তো বললো যে তোমার সাথে যে এসেছিল সে বেরিয়ে চলে যায়, সেই জন্য। তো বন্ধুরা, তোমাদের যদি ঘটনাটা ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমরা যদি সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো, তো আমি সব থেকে বড় জিনিস তোমাদেরকে আরও অনেক ঘটনা আরও তুলে ধরতে পারবো। তোমাদের অনুপ্রেরণাই আমার চলার পথেও আমি এগিয়ে যেতে তোমরাই সাহায্য করবে। তো থ্যাংক ইউ। আবার নতুন একটা ঘটনা নিয়ে আমি আসছি। তো আজকের মতো টাটা।